বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি মীর সাব্বির এবং আমার সাথে রয়েছেন সহকর্মী কাদির কল্লোল। এই সাক্ষাৎকারটির প্রথম পর্ব আপনারা পাবেন বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পাতায়। যে সরকার এখন বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে, অন্তর্বর্তী সরকার, আহ, তাদের প্রসঙ্গে যদি বলি, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? বিষয়টি তো রাজনৈতিক, এটি তো কোনো ব্যক্তি বিষয় না। আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, অর্থাৎ আহ, অনেক কিছুর মতন বিভিন্ন বিষয় আছে। যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি, যে কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব, সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। আহ, এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া। রাজনৈতিক দল হিসাবে আমরা আশা রাখি, প্রত্যাশা করি যে ওনারা করবেন কাজটি সুন্দরভাবে। আহ, স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন, তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা, যেটাই বলেন, সেটা নির্ভর করবে। আপনি কয়েক মাস আগে একটি মন্তব্য করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আপনার এই মন্তব্যটি নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম তার একটি সাক্ষাৎকারে যে এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি। তিনি তখন বলেছিলেন যে সন্দেহটা উনার মনে, অর্থাৎ আপনার মনে আছে কিনা সেটা তিনি জানতে চান। আপনার মনে কি সেই সন্দেহ আছে? দেখুন, আমি যখন এই কথাটি বলেছিলাম, সেই সময় পর্যন্ত আহ, এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে, সেই সময় পর্যন্ত ওনারা কিন্তু কোনো একটি একটি ওনারা কোনো সঠিক আহ, নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো ওনারা টাইম ফ্রেম বা কোনো কিছু বলেননি। ওনারা রোড ম্যাপ বলতে যা বুঝায়, আমরা নর্মালি যা বুঝে থাকি, এরকম কিছু বলেননি। এবং সে কারণেই শুধু আমার মনের মধ্যেই নয়, আমরা যদি সেই সময় বিভিন্ন মিডিয়া দেখি, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দেখি, যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে, প্রায় সকলের মনের মধ্যেই সন্দেহ ছিল। আমরা যখন দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস, আহ, উনি মোটামুটিভাবে একটি রোড ম্যাপ ঘোষণা করলেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত, সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই আহ, এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে। আমি মনে করি ওনারা যা বলেছেন, ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে, ওনাদের কাজে, এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন, তত এই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে। সেই সন্দেহ মনে হয় কিছুটা দূরীভূত হয়েছিল লন্ডনে যখন তিনি আপনার সাথে বৈঠক করলেন, তারপরেই 1 ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টি কথা এসেছিল। তো সেই বৈঠকে কি একটা তো নির্বাচনের কথা তো হয়েছিল, যেহেতু সেটি পরে এসেছে। এর বাইরে কি আপনাদের মধ্যে আর কোনো কথা হয়েছে, আর কোনো বিষয়ে আহ, কোনো চিন্তা ভাবনা সমঝোতা কিছু হয়েছে? এর বাইরে স্বাভাবিকভাবেই আহ, উনি অত্যন্ত একজন স্বনামধন্য মানুষ, অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি। এর বাইরে তো অবশ্যই স্বাভাবিকভাবে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। এর বাইরেও উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে জনগণ যদি আপনাদেরকে সুযোগ দেয়, তাহলে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আহ, আমার কিছু চিন্তা ভাবনা দে- দেশের মানুষকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, দেশকে নিয়ে, আমরা যদি সুযোগ পাই, জনগণ আমাদেরকে যদি সেই সুযোগ দেন, তাহলে আমরা কি কি বিষয়, কি কি পদক্ষেপ গ্রহণ করব, সেই বিষয়গুলো নিয়ে কিছু কিছু আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকার গত 1 বছরে যে ভূমিকা রেখেছে, নির্বাচনের বিষয়টিতে আপনি বললেন, এর বাইরে সরকার পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে
এই যে ভূমিকা রেখেছে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অন্তর্বর্তীকালীন সরকার মানে ইন্টেরিয়াম, মানে এটা তো ক্ষণস্থায়ী বিষয়টি। তো খুব স্বাভাবিকভাবেই একটি দেশ পরিচালনা তো একটি বিশাল বিষয়। আমরা হয়তো ভূখণ্ডের ভিত্তিতে যদি বিবেচনা করি, হয়তো বাংলাদেশকে অনেকে বলবে ছোট দেশ, কিন্তু আমরা যদি জনসংখ্যার ভিত্তিতে বিবেচনা করি, বাংলাদেশ পৃথিবীর অনেক ভূখণ্ড হিসাবে বড় দেশ, এরকম অনেক দেশের থেকে অনেক বড়। কিন্তু ইউকের জনসংখ্যা 7 কোটির মতন, বাংলাদেশের জনসংখ্যা প্লাস মাইনাস 20 কোটির মতন এখন, কাজে ইউকের 3 গুণ বড়। এরকম একটি দেশ পরিচালনা করতে হলে স্বাভাবিকভাবেই জনগণের ম্যান্ডেট সহ একটি শক্তিশালী রাজনৈতিক সরকার প্রয়োজন। বিভিন্ন বিষয় থাকে, ইস্যুস থাকে, বিভিন্ন বিষয় আছে। আহ, তো এখন নির্বাচনের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরম্যান্স, আপনি যেটা বললেন, আহ, আমরা সকল কিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে যে আহ, হয়তো ওনারা চেষ্টা করেছেন অনেক বিষয়। সব ক্ষেত্রে সবাই তো আর সফল হতে পারে না। স্বাভাবিকভাবে ওনাদের লিমিটেশনস কিছু আছে, সেই লিমিটেশনসের মধ্যে ওনারা হয়তো চেষ্টা করেছেন, যতটুকু পেরেছেন হয়তো চেষ্টা করছেন। আমি একটু পেছনে তাকাতে চাই। সেটা হচ্ছে যে ভাই, আমরা তো সামনে যেতে চাই, আপনি পিছনে কেন যাচ্ছেন? দেশকে সামনে নিতে হবে। মানে পেছন থেকেই তো শিক্ষা নিয়ে সামনে এগোতে হয়। তো পেছনের একটা বিষয়, সেটা হচ্ছে যে 1/11 সরকার বা সেনা সমর্থিত সরকার, সেই সময়টা নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা আছে। এমনি আপনার মূল্যায়নটা কি সেই সময়টাকে ঘিরে? এক বাক্যে বা সংক্ষেপে যদি বলতে হয়, 1/11 সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত, অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল। আমরা দেখেছি তা সেই সরকার আসলে কিভাবে দেশের যতটুকু যেমনই হোক, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যতটুকুই রাজনীতি গড়ে উঠেছিল, গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠছিল, ভুল ত্রুটি সবকিছুর ভিতর দিয়ে। কিন্তু আমরা দেখেছি যে কিভাবে তারা সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছিল, বিরাজনীতিকরণ করতে চেয়েছিল, দেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিল। পরবর্তীতে দেখেছি যে খুব সম্ভবত তাদেরই ভিন্ন আরেকটি রূপ অন্যভাবে দেখেছি আমরা, ইন দি নেম অফ ডেমোক্রেসি। 2004 সালে আমি আপনার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম ঢাকায়। সে সময় আপনি বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন আনা, সেই কথা আপনি বলেছিলেন। তো বিএনপির রাজনীতিতে আসলে কতটা পরিবর্তন হয়েছে, বা ভবিষ্যৎ বিএনপি বা কেমন হবে? আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ, দেশ, দেশের সার্বভৌমত্ব। আমরা দুটো বিষয় নিয়ে বাংলাদেশে বড়ই খুব, মানে আমরা গর্ব করি, অহংকার করি। একটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প, আর একটি হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা দিন রাত পরিশ্রম করে যে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাঠান, সেটি। এই দুটোই কিন্তু বিএনপি শুরু করেছিল। আমরা দেখেছি বিএনপির সময় শুরু হয়েছিল প্রবাসীদের বিদেশ যাওয়া, একই সাথে গার্মেন্ট শিল্পের যে প্রসার। এর বাইরেও যদি আমরা দেখি, 1974 সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল, পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে, শুধু স্বয়ংসম্পূর্ণ না, অল্প পরিমাণ করে হলেও আমরা কিন্তু সেই সময় বিদেশে খাদ্য রফতানি, চাল রফতানি করেছিলাম। রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, যে যেখানে একসময় সকল দলকে নিষিদ্ধ করে একটি দল বা বাকশাল করা হয়েছিল, আমরা দেখেছি যে বিএনপির কাঁধে যখন দেশ পরিচালনার দায়িত্ব পড়ে, তখন কিভাবে বহুদলীয় গণতন্ত্রের চালু আবার করা হয়েছিল। কাজেই বিএনপির কর্ম পরিকল্পনা, ভবিষ্যৎ, আপনি বললেন অতীত থেকে শিক্ষা নিতে হবে। ইয়েস, আমরা অতীতে এই ভালো কাজগুলো করেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয়গুলো কনসিডারেশন রেখেই আমরা সামনে এগিয়ে যাব। আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা তৈরি করা। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা অভিযোগ সবসময় থাকে, যখন যারা চেয়ারে বসে জবাবদিহিতার প্রশ্নটা তখন
থাকে না, মানে এড়িয়ে যায়। এই ধরনের একটা অভিযোগ সব সময় ছিল সব রাজনৈতিক দল বা যারাই সরকারে এসেছে। দেখুন, অভিযোগ থাকতে পারে। আমি আগেই তো বলেছি, একটি বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম অভিযোগ থাকতে পারে। এখন অভিযোগ নিয়ে তো আর বলা যাবে না, কিন্তু অভিযোগটা কনসিডারেশন অবশ্যই রাখবো। আমি এখন, আপনি যেহেতু আমার কাছে জানতে চেয়েছেন, আমি আপনাকে এইটাই বলেছি। আপনি জানতে চেয়েছেন ভবিষ্যৎ কেমন হবে, আমি আমার অভিজ্ঞতা দিয়ে যা দেখেছি, বুঝেছি, জেনেছি, আমি আপনার সামনে সেটাই তুলে ধরলাম। অভিযোগ এই দেশেও আছে, কিন্তু আপনি যা জানতে চাইছেন এটি তো আমি একমাত্র সুযোগ যদি পাই, আমি ইনশাল্লাহ সুযোগ পেলে পরে তখন আস্তে আস্তে জিনিসটি প্রমাণ করা সম্ভব হবে। হ্যাঁ, এটাও বাস্তবতা, প্র্যাগমেটিক কথা যেটা, বাস্তব কথা যেটা, আমি সুযোগ পেলে যে সাথে সাথেই বিষয়টি হবে তা না। কারণ আমি সুযোগ পেলে আপনাকেও বুঝতে হবে, আপনিও কিন্তু দেশ গঠনের একটা পার্ট। কাজেই আপনার মতন এরকম লক্ষ কোটি মানুষকে বিষয়টি বুঝতে হবে। শুধু এতটুকু বলতে পারি যে ইয়েস, উই আর কমিটেড, we will try our best to do, perform best to do that. জবাবদিহিতার কথা বলছিলেন, এই প্রসঙ্গে বলি, গত 15 বছর আপনি নির্বাসনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ায় এটা একটা ভিন্ন পরিস্থিতি। নেতৃত্ব নিয়ে আপনার চিন্তাধারায় কি ধরনের পরিবর্তন এসেছে, আপনি কি অনুধাবন করেন? গত 17 বছর প্রবাস জীবনে আছি, এবং অনেকগুলো বছর আমি বাংলাদেশের সাথে 5 থেকে 6 ঘন্টা টাইম ডিফারেন্স, ডিস্টেন্স ডিফারেন্স তো আছেই, রিচিং ডিফারেন্স একটা তো, একটা ডিফিকাল্টিস তো আছেই। এটি একটি বেশ কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে প্রথমেই আমি আমার পরিবার, অর্থাৎ আমার স্ত্রী এবং আমার সন্তানকে আমি এখানে ধন্যবাদ দিতে চাই। কারণ তাদের সহযোগিতা না থাকলে হয়তো এই ডিফিকাল্ট কাজটি করা আমার জন্য আরো ডিফিকাল্ট হতো। ওনাদের সহযোগিতা ছিল, সেজন্য আমার পক্ষে সম্ভব হয়েছে। আহ, একই সাথে আমি আবারও ধন্যবাদ দিতে চাই আমার হাজারো লক্ষ নেতাকর্মীকে, যারা এই ডিফিকাল্টিজের মধ্যে থেকেও আমাকে সহযোগিতা করেছেন দলকে সুসংগঠিত রাখতে, দলকে রাজপথে নিয়ে যেতে, শত অত্যাচার বাধা বিঘ্নর মাঝেও আহ, জনগণের কথা তুলে ধরতে, জনগণের দাবির ব্যাপারে সোচ্চার থাকতে। আপনি জিজ্ঞেস করেছেন মনে হয় যে আহ, এখান থেকে কি কি দেখেছি, শিখেছি বা জেনেছি। আমি মনে করি যে এই দেশ থেকে ভালো যা কিছু দেখেছি বা শিখেছি, দেশের নাগরিক হিসাবে, এবং যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, হয়তো আমার একটি সুযোগ আছে ভালো কিছু করার জন্য দেশের। আহ, যদি আমি ইনশাল্লাহ সেই সুযোগটি পাই, তাহলে সেই সুযোগটিকে যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব দেশের মানুষের জন্য বা দেশের জন্য কিছু করার, এইভাবেই বিষয়টিকে আমি বিবেচনা করি। কূটনীতির প্রসঙ্গে আসি, যে বিএনপি যদি আহ, সরকার গঠন করে, তবে কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কি হবে? গুড কোয়েশ্চেন। বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। এটা কি বৈশ্বিক রাজনীতির একটা প্রভাব বলা যায়? কারণ আপনি যদি বিভিন্ন দেশে দেখেন, এমনকি ডোনাল্ড ট্রাম্পও আমেরিকা ফার্স্ট একটা স্লোগান দিয়ে কিন্তু এসেছিলেন। না, ওদেরটা ওরা বলেছে। আমি ভাই বাংলাদেশি, আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজে কে কি বললো আমার কিছু যায় আসে না, আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ। সিম্পল, কমপ্লিকেট করার কিছু নেই, এটা সিম্পল ব্যাপার। আচ্ছা, বিগত সরকারের সময় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সাথে যেই সম্পর্ক ছিল, সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। তো ভারতের সম্পর্কে আপনাদের নীতি কি হবে, ভারতের সাথে সম্পর্কের বিষয়ে? আমার মনে হয় আমার প্রথম, আপনি একটু আগে যে প্রশ্নগুলো নকশা, এখানে বোধহয় আমি ক্লিয়ার করে দিয়েছি ব্যাপারটা। আমি ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা, সবার আগে বাংলাদেশ। এখানে বাংলাদেশ। তো আপনি পার্টিকুলার একটি দেশের কথা বলেছেন, এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না তো। মানে বিষয় তো হচ্ছে ভাই বাংলাদেশ। আমার কাছে আমার স্বার্থ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো, আমার দেশের স্বার্থ দেখবো। ওটাকে আমি রেখে তারপরে আমি ওটাকে ওটাকে আপহোল্ড করে আমি যা যা করতে পারবো আমি তাই করব।
বাংলাদেশের স্বার্থ আপনারা সবার আগে নেবেন, সেটা আপনি পরিষ্কার করেছেন। ভারতের কথা বিশেষভাবে আসছে যেহেতু সেটি বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের তিন পাশেই এই দেশটি সীমান্ত রয়েছে। এবং এটি নিয়ে আপনিও জানেন যে হচ্ছে যে বিভিন্ন সময়ে কথা হয়, এই অন্তর্বর্তী সরকারের সময়ে কথা হয়েছে, আহ, আওয়ামী লীগের সময় তো সম্পর্ক নিয়ে বললামই, সেটা নিয়ে কথা হয়েছে। তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন, আহ, সেটা নিয়ে আপনার চিন্তা কি? অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। অর্থাৎ বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গে আপনি যাচ্ছেন যে পানির হিস্সা চাওয়া এবং সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে আপনারা সোচ্চার থাকবেন। না না, আমি উদাহরণ দিয়ে বললাম, দুটো উদাহরণ দিয়ে বোঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কি হবে। আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। একটা বিষয় যদি বলি, অন্তর্বর্তী মানে 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর এবং আপনিও জানেন যে শেখ হাসিনা দিল্লিতে গেছেন এবং সেখানে আছেন, ভারতের সাথে একটা সম্পর্কের শীতলতা দেখা গেছে মানে গত 1 বছর ধরে। যেমন ধরুন সেটি যাওয়া আসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে নানা রকম। আহ, সেই ক্ষেত্রে কি আহ, কোনো পরিবর্তন আপনার সরকারে আসলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে বা পরিবর্তনের ব্যাপারে আপনার উদ্যোগ নেবেন, এমন কোনো চিন্তা কি আপনাদের আছে? এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। আমি একটু সংস্কারের ইস্যুতে আসি। এখন খুব আলোচিত ইস্যু সেটা হচ্ছে যে সংস্কারের কিছু বিষয়ে বিএনপির সাথে দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের কিছুটা মতপার্থক্য বা মতবিরোধ দেখা যাচ্ছে। সেখানে যেমন এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলের প্রধান থাকতে পারবেন না, এরকম একটা প্রস্তাব এসে যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। মানে এই জায়গাটা যদি এক ব্যক্তি তিন পদে একই সাথে থাকেন, সেটা স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরির সুযোগ দেয় কিনা? সকলের প্রতি সম্মান রেখেই বলছি আমি, এই যে সংস্কার, বাংলাদেশে রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সংস্কার প্রয়োজন। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, থাকবে না। এরকম আরো যে বিষয়গুলো আছে, এইগুলাই বাংলাদেশে যখন স্বৈরাচার ছিল তাদের মুখের উপরে, তাদের চোখের দিকে চোখ রেখে আমরা বিএনপি বলেছিলাম। এখন হয়তো অনেকে সংস্কারের কথা বলছেন, সেদিন কিন্তু সংস্কারের সও তারা বলেননি। তারপরেও পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই সকলের প্রতি যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিলে সেটি সমস্যা, অর্থাৎ বিএনপিকে এগ্রি করতে হবে সবার সাথে, তাহলে ঠিক আছে। কিন্তু বিএনপি যদি কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক। এটি তো গণতন্ত্র হলো না। মানে আমাকে অন্যের সাথে একমত হতে হবে তাহলে গণতন্ত্র, আমি যদি অন্যের সাথে দ্বিমত করি তাহলে গণতন্ত্র না। এটি কেমন গণতন্ত্র? কারণ গণতন্ত্রের মানেই তো হচ্ছে বিভিন্ন মতামত থাকবে, আমরা অনেক ব্যাপারেই একমত হব, হয়তো সকল ব্যাপারে একমত হব না, কিছু ব্যাপারে হয়তো দ্বিমত থাকতেই পারে। এটাই তো গণতন্ত্র, এটাই তো এসেন্স অফ গণতন্ত্র। আমরা তো কোনো হাইড অ্যান্ড সিক করছি না। আমি যেটা মনে করছি যে ভাই আমি মনে করছি যেটা আমার দৃষ্টিতে ঠিক না, আমি বলছি ঠিক না। কিন্তু আপনি যেটা বলছেন যে 2 বছর আগে 2023 সালে আপনারা 31 দফা দিয়েছেন, সেই 31 দফাতেই আপনারা সংস্কারের যে সব বিষয় সেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছেন। তাহলে এই বিষয়গুলোতে আপত্তি কেন? মানে না, আমরা যেটাতে বলেছিলাম আমরা সেখানে এখনো আছি। যতটুকু বিষয় আমরা বলেছি যে যতটুকু ভারসাম্য হওয়া উচিত, যে যে বিষয়ে যতটুকু বিবেচনা করা উচিত, আমরা সেই বিষয়ের মধ্যে এখনো কম বেশি আছি। খুব এক আমাদের অবস্থান থেকে তো আমরা অবস্থান পরিবর্তন করিনি। কিন্তু মানে মূল যে বিষয়গুলো, যেমন যেটা বড় বিরোধ হিসেবে আসছে, বড় মতপার্থক্য হিসেবে আসছে, যে এক ব্যক্তি তিন পদে একসাথে থাকা, সেখানেই তো আপত্তিটা থাকছে বিএনপির। না, আমরা তো তখনও বলিনি যে এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না। এটা অন্যরা কেউ বলছে যে এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না। আমরা মনে করি না যে এটাতে স্বৈরাচারী হওয়ার কোনো
কারণ আছে। আমরা তো দেখেছি স্বৈরাচারের সময়ও তো আপনার তার আগে তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল, কিন্তু তাদের 2/3 মেজরিটি ছিল। তারা 2/3 মেজরিটি 2008 সালে তারা নিয়েছিল, তারা ওটাকে চেঞ্জ করে ফেলেছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখেনি। 2001 সালে তো বিএনপিরও 2/3 মেজরিটি ছিল, তো বিএনপি তো চেঞ্জ করেনি। বিএনপি তো যেহেতু জনগণ মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, বিএনপি 2/3 থাকার পরেও তো বিএনপি চেঞ্জ করেনি। কাজেই এক ব্যক্তির হাতে থাকলেই যে স্বৈরাচার হবে তা না, এটি নির্ভর করে ব্যক্তি টু ব্যক্তি। শুধু আইন চেঞ্জ করলেই সবকিছু সঠিক হয়ে যাবে না। এই সংস্কারের বিষয়গুলোতে যে জায়গাগুলোতে ঐকমত্য হয়েছে, একটা জুলাই সনদ আহ, প্রণয়নের কথা, সেটাও বাস্তবায়নের উপায়গুলো নিয়ে বা বাস্তবায়নের পথ নিয়ে কিন্তু দলগুলোর মধ্যে একটা বিতর্ক। সেখানে বলা হচ্ছে যে আহ, অনেক দল তারা বলছে যে নির্বাচনের আগেই আহ, আইনি ভিত্তি দেয়া বা বাস্তবায়ন করা, আর বিএনপি বলছে নির্বাচিত সংসদ সেটা করবে। তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি? বিএনপির চিন্তাটা এখন কি? দেখুন, এখানে আবার আমাকে বলতে হচ্ছে, আমরা কিন্তু কোনো হাইড অ্যান্ড সিক করছি না। আহ, আমরা বলতে পারতাম, যদি আমাদের সেরকম অসৎ উদ্দেশ্য থাকতো, আমরা বলতে পারতাম যে মনের ভিতরে থাকতো একটা, বলতাম আরেকটা, যে ঠিক আছে, ওকে, অসুবিধা নেই, তারপরে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা হয়তো করতাম না। তো আমরা যেটা মনে করছি আমরা সেটাই বলছি। তো এখন বিষয় হচ্ছে, দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট একটি বিষয়। দেখুন, আমরা যদি ইভেন রিসেন্ট যে ঘটনা নেপালেও যদি দেখি, আপনি দেখেন ওরা কিন্তু এত কিছুর মধ্যে যাচ্ছে না। ওরা বলছে যে গুরুত্বপূর্ণ যা বিষয় আছে, সংস্কার বলেন, বিভিন্ন বিষয়, গুরুত্বপূর্ণ যা বিষয় আছে, নির্বাচিত প্রতিনিধি যারা আসবে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা আসবে, তারা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপট সবকিছু বিবেচনা করে রাজনৈতিক দলগুলো বসেছে, অন্তর্বর্তী সরকার আহ্বান করেছে। এখানে যতটুকু হয়েছে আমরা বলেছি, এখন যতটুকু হয়েছে যেগুলা শুধুমাত্র আইন দিয়ে করলে যেগুলা হয়ে যায় সেগুলা হয়ে যাক। যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে, সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে। কারণ আপনি যদি নির্বাচিত সংসদের কথা বলছেন, অথচ তাকে বাদ দিয়ে যদি আপনি আউট অফ দি বক্স যদি আপনি কিছু করেন এবং এটা যদি রেওয়াজ হয়ে যায়, তাহলে এটা আমরা মনে করি যে এটা সাংবিধানিকভাবে হোক, আইনগতভাবে হোক, যে দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করেন না কেন, ভবিষ্যতের জন্য এটা একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং সেজন্য আমরা যেটা দেশের জন্য সামগ্রিকভাবে ক্ষতির একটি কারণ হবে, সেজন্যই আমরা এটার সাথে একমত না। এখন বিএনপির যেহেতু 31 দফা আছে, যদিও যেসব বিষয়ে আলোচনায় এসছে অনেক বিষয়ে মিল আছে, তো বিএনপি যদি ক্ষমতায় আসে বা সরকার গঠন করে, তখন 31 দফা নাকি জুলাই সনদ কোনটা অগ্রাধিকার পাবে? আমরা যেগুলোতে একমত হয়েছি, প্রথমে আমরা সেগুলোর উপরেই জোর দিব, সেটা আপনি যে নামেই বলেন না কেন। স্বাভাবিকভাবে আমরা ঐক্যমত কমিশনে যেগুলোতে সকলে মিলে একমত হয়েছি, আমরা প্রথমে সেগুলোতে, আমরা সরকার ইনশাল্লাহ সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রথমে সেগুলোতেই অবশ্যই জোর দিব। আর তারপরে আপনি যেটা 31 দফার কথা বললেন, অবশ্যই 31 দফা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট জনগণের প্রতি। আমরা তো আমাদের 31 দফার মধ্যে যেগুলো এটার সাথে মিলে গিয়েছে, এর ভিতরে যেগুলো মিলে গিয়েছে সেগুলো তো আমরা করবো। এর বাইরে যেগুলো থাকবে 31 দফার মধ্যে আছে কিন্তু এর বাইরে আছে, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করব, কারণ ওটা তো আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। এটাও যেমন পলিটিক্যাল কমিটমেন্ট, ওটাও আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। এটা আমরা রাজনৈতিক দলগুলো মিলে একত্রিত হয়ে বলেছি, ওটাও আমরা অনেকগুলো রাজনৈতিক দল একত্রিত হয়েই কিন্তু 31 দফা দিয়েছি। রাজনীতি থেকে একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনাকে সম্প্রতি প্রাণী অধিকার রক্ষা নিয়ে বেশ সোচ্চার দেখা গেছে। সংক্রান্ত অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন, রাজনৈতিক অনুষ্ঠানের বাইরে আপনার পোষা বেড়ালের সাথে আপনার নিয়মিত ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কিভাবে? প্রথমত এখানে একটু ক্লিয়ার করি, বিড়ালটি আহ, এটা আমার মেয়ের বিড়াল প্রথমত। তো আহ, ও এখন অবশ্য সবারই হয়ে গেছে, আমরা সবাই ওকে আদর করি। বিষয়টি হচ্ছে, বিষয়টি এরকম, শুধু বিড়াল নয়, আমরা যখন, আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম, আমাদের একটি ছোট কুকুরও ছিল। ইভেন তখন আমাদের বাসায় আম্মা, উনি হাঁস মুরগি পালতেন, ছাগলও ছিল আমাদের বাসায়, উনি ছাগলও কয়েকটি পালতেন। তো স্বাভাবিকভাবেই
আপনি যেই দৃষ্টিকোণ থেকেই বলেন, পোষা কুকুর বিড়ালই বলেন, ও বাই দ্য ওয়ে কবুতরও ছিল আমাদের বাসায়। শুধু কবুতর না, আমাদের বাসায় আপনার ছোট ছোট একটি বিরাট বড় একটি খাঁচা ছিল, সেই খাঁচার মধ্যে কিন্তু পাখি ছিল বিভিন্ন রকমের। এবং আবার আরেকটি খাঁচা ছিল যেটার মধ্যে একটা ময়না ছিল। তো ময়নাটা আমরা বরিশাল থেকে এনেছিলাম। ও আবার বরিশালী ভাষায় কথাও বলতো, টুকটুক করে মাঝে মাঝে কিছু কিছু কথাও বলতো। তো কাজেই এই বিষয়টি হঠাৎ করেই না। এই পশু পাখির প্রতি যেই বিষয়টি, এটির সাথে আমি কম বেশি ছোটবেলা থেকে আমি জড়িত আছি। হয়তো এটি এখন প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে, বাট এটির সাথে আমি বা আমার পরিবার আমরা অনেক আগে থেকেই আছি। কুকুর বিড়াল ছিল, গরু, ছাগল ছিল, হাঁস মুরগি ছিল, পাখি ছিল, ময়না ছিল, কবুতর ছিল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, মানুষ আমরা, আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আমাদের দায়িত্ব কিন্তু আল্লাহর সৃষ্টি যা কিছু আছে প্রকৃতির, তার প্রতি কিন্তু যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। এটি একটি বিষয়। আর আমরা যদি মানবিক দৃষ্টিকোণ অথবা আমরা যদি নেচার থেকেও বিষয়টি দেখি, দেখুন, ওরা না থাকলে কিন্তু আমাদের জন্য বেঁচে থাকা কষ্টকর। প্রকৃতি যদি না থাকে, প্রকৃতির ব্যালেন্স যদি না থাকে, এই আলোচনা শুরু হওয়ার আগে কিন্তু আমরা তিনজন কিন্তু, আপনার দুজন এবং আমরা কিন্তু ওয়েদার নিয়ে কথা বলছিলাম। এই ইংল্যান্ডের বা ইউকের ওয়েদার নিয়ে আমরা আলাপ করছিলাম। এবং আমি বলছিলাম যে আমার এই 17 বছর অভিজ্ঞতায় দেখেছি যে ওয়েদার মনে হয় একটু একটু এখানেও চেঞ্জ হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে, পত্রপত্রিকায় দেখেছি পলিউশন ঢাকা শহরে। নর্মালি আমরা জানি যে একটি দেশের টোটাল অংশের মধ্যে অ্যাটলিস্ট 25% গ্রিন দরকার, বনায়ন দরকার, ফরেস্টেশন দরকার। এই মুহূর্তে বাংলাদেশে আমি যতটুকু জেনেছি এটি 12%-এর মতন, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। তো এইগুলো নিয়ে আমরা কাজ করছি কিভাবে আমরা বাড়াবো। তো যেমন এইগুলো আছে, ঠিক একই সাথে এই যে আপনি পশু পাখি বললেন, এই বিষয়গুলো আছে। নেচারকে যদি আমরা মিনিমাম ঠিক রাখতে না পারি, সেখানে মানুষ হিসাবে কিন্তু আমাদের বসবাস করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। কাজে আমাদের নিজেদের স্বার্থেই এই বিষয়গুলো বোধহয় করা প্রয়োজন। যে রাজনীতির কথা যেমন আমরা বলছিলাম, রাজনীতিতে যেমন আপনাকে নিয়ে অনেক আলোচনা আছে, স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমেও আপনাকে নিয়ে অনেক আলোচনা আছে, এবং আপনি যে পোস্টগুলো করেন সেটা নিয়ে অনেক আলোচনা হয়। আপনাকে নিয়ে অনেক মিমও তৈরি হয়, অনেক কার্টুন হয়। হ্যাঁ, যেমন একটা মিমের কথা যদি আমি বলি, অনেকে শেয়ার করেছিল যে আপনার সাথে আমরা জুমে কথা বলছি, আপনি জুমে বক্তব্য দেন, এটা নিয়ে একটা মিম তৈরি হয়েছে যে ওয়ার্ক ফ্রম হোম। তো এই ধরনের মিমগুলোকে আপনি কিভাবে দেখেন? আমি এনজয় করি, বেশ বেশ আমি এনজয় করি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কিভাবে দেখেন, আমি বলবো যে আই এনজয় দোজ। আপনি দেখেন এগুলো, আপনার চোখে পড়ে? হ্যাঁ হ্যাঁ, চোখে পড়বে না কেন, অবশ্যই চোখে পড়ে। তবে এখানে একটি কথা আছে। আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার বিষয়টি আসলো, আমার মনে হয় এই বিষয়টি একটু অ্যাড করা উচিত। দেখুন, সোশ্যাল মিডিয়া এমন একটি বিষয়, আহ, আমি নিজেও আছি সোশ্যাল মিডিয়াতে কম বেশি। বহু মানুষ আছেন, লক্ষ কোটি মানুষ আছে সোশ্যাল মিডিয়াতে। এটি দিয়ে যেমন খুব দ্রুত একজনের সাথে আরেকজনের যোগাযোগ করা যায়। আহ, আমরা মাঝে মাঝে বলি যে দেখেন, অনেক সময় অনেক আলোচনায় আসে, সেমিনার বক্তৃতায় আসে যে ডিনামাইটটা যখন আবিষ্কৃত হয়, ডিনামাইটটা আবিষ্কৃত হয়েছিল আপনার পাহাড় ভেঙে কিভাবে মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট তৈরি করা যায়, হয়তো কিভাবে চাষের জমি করা যায়, এরকম লক্ষ্যকে সামনে রেখেই, উদ্দেশ্যকে সামনে রেখেই কম বেশি ডিনামাইটের ব্যবহারটা শুরু হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি এটি মানুষ হত্যার মতন জঘন্য কাজেও ব্যবহার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি বলতে চাই যে অবশ্যই প্রত্যেকটি মানুষের অধিকার আছে। যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতায় আমরা বিশ্বাস করি, প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার মতামত প্রকাশ করার। তবে আমরা যদি সকলে এতটুকু সচেতন হই যে আমি আমার মত ঠিকই প্রকাশ করলাম, কিন্তু এই মত প্রকাশের ফলে কি কেউ ক্ষতিগ্রস্ত হলো কি না, এই বিষয়টিকে যদি আমরা বিবেচনায় রাখি, একটি মানুষ ক্ষতির সম্মুখীন হলো কিনা, ক্ষতিগ্রস্ত হলো কিনা, এই বিষয়টিকে বোধহয় আমাদের বিবেচনায় রাখা উচিত। এটি 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে
সোশ্যাল মিডিয়ার বহুল ব্যবহারের ফলে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন এই বিষয়টিও চলে এসছে সামনে, কথাটিও চলে এসছে। আহ, একটি জিনিস আমি দেখলাম বা শুনলাম, সাথে সাথেই আমি সেটিতে ঝাঁপিয়ে পড়লাম, না করে আমার মনে হয় ফ্যাক্ট চেক বলে যেই কথাটি আছে সোশ্যাল মিডিয়াতে, এটা সব জায়গায় আছে, এই ব্যাপারেও যদি আমরা একটু অ্যালার্ট থাকি সবাই, এই ব্যাপারে যদি একটু সচেতন থাকি যে ঠিক আছে এটি একটু যাচাই বাছাই করে নেই, যদি সত্য হয় অবশ্যই আমার সেখানে মতামত থাকবে, কিন্তু যদি মিথ্যা হয় বিষয়টি, কেন আমি এখানে মতামত দেবো? একটি মিথ্যার সাথে আমি কেন নিজেকে সংশ্লিষ্ট করব? একটি খারাপ কিছুর সাথে কেন আমি নিজেকে সংশ্লিষ্ট করব? আহ, এটি আমি আমার মতামতটা প্রকাশ করলাম। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। আমি একটা প্রশ্ন করতে চাই যে রাজনৈতিক পট পরিবর্তন যেটা হয়েছে গত বছরের 5ই আগস্ট, তারপর থেকে বিএনপির পক্ষ থেকে যেসব বক্তব্য বা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে সেগুলো বাস্তবায়ন হবে, এই প্রশ্নে মানুষকে কিভাবে আস্থায় নেবেন আসলে? এই প্রশ্নের উত্তরে যদি একটু এইভাবে বলি, স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল হিসাবে তো আমাদের একটি পরিকল্পনা আছে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আমি কিছু কিছু বলেছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখুন, এই মুহূর্তে মাঠে আমরা যেই রাজনৈতিক দলগুলো আছি, আমরা ধরে নিতে পারি যে এই রাজনৈতিক দলগুলো ইনশাল্লাহ আগামীতে দেশ পরিচালনা করতে পারে। তার মধ্যে বিএনপিরই কিন্তু দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। আপনাকে যদি আপনি ধরেন এখন লন্ডন আসবেন, তো আপনি একটা প্লেনে উঠলেন, প্লেনের যে প্লেন চালাবে উড়াবে, সে যদি আপনাকে বলে যে ভাই আহ, কিছু মনে করেন না, আমার ঠিক লাইসেন্সটা হয়নি এখনো, তবে আমার মনে হয় আমি চেষ্টা করলে আপনাকে নিয়ে যেতে পারবো লন্ডন পর্যন্ত উড়িয়ে, আপনি কি তার সাথে উঠবেন প্লেনে? নিশ্চয়ই আপনি উঠবেন না। আপনি একজন অভিজ্ঞ ড্রাইভারের সাথে উঠতে পারেন, কিন্তু অভিজ্ঞ ড্রাইভারও হয়তো অনেক সময় খেয়াল গাড়ি হয়তো ঠিকই চালাচ্ছে সেফলি, কিন্তু রাস্তায় তো গর্ত খাড়াখন্দ থাকবেই, একটু জার্কিং হতেই পারে, জোরে অনেক সময় ব্রেক হতেই পারে, ঝাঁকুনি লাগতেই পারে, কিন্তু অভিজ্ঞ ড্রাইভার আপনাকে মোটামুটি ঠিকভাবে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সর্বোচ্চ সে চেষ্টা করবে, কারণ তার সেই অভিজ্ঞতা আছে। তো কাজেই আমরা যদি দেখি যে ভালো কাজ বা কমিটমেন্ট, আপনি যেটা বলেন বিএনপি করবে কিনা, আমরা তো করেছি, হতে পারে আমাদের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে। আপনি একটু আগে একটা কথা বলেছিলেন, মানুষ তো অতীত থেকেই শিখে। ইয়েস, আমরাও দেখেছি, আমরাও অতীত থেকে অভিজ্ঞতা অর্জন করেছি, এক্সপিরিয়েন্স অর্জন করেছি যে ঠিক আছে এই কাজটি এইভাবে করলে হয়তো ভুল হয়, এটি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ করবো না। বাট আমাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার আলোকে আমরা ভালো মন্দর যাচাইয়ের আমরা করতে পারবো। একই সাথে আমাদের কমিটমেন্ট আছে, যে কমিটমেন্ট দিয়ে আমরা ডেলিভারি করতে পারবো এবং আমরা ডেলিভারি করতে চাই। শেষ প্রশ্নটি করি তাহলে আপনাকে, এবং ভবিষ্যতের দিকে তাকিয়েই, যে বিগত সরকারের আমলে তাদের উপর একটা বিষয়, একটা বড় সমালোচনা ছিল যে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। আপনারা যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের উপর দমন পীড়ন, এই বিষয়গুলো যে আর হবে না, সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? জিএস পারি, একদম দিতে পারি। আপনি 2001 থেকে 2006 পর্যন্ত পত্রপত্রিকা খুলুন, আমি কারো নাম উল্লেখ করব না, কোনো পত্রিকার কথা উল্লেখ করব না, শুধু খুলে দেখুন কিভাবে অনেক খবর ছাপা হয়েছিল যার সত্যতা কিন্তু ছিল না, অপপ্রচার ছিল, কিন্তু অপপ্রচারটাকে সংবাদ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল। আপনি কি শুনেছেন? আপনি কি আমাকে প্রমাণ দিতে পারবেন, বলতে পারবেন যে বিএনপির সময়, আমি কিন্তু বলতে পারবো অনেক 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 সাংবাদিকের নাম যারা নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচারের সময় এবং পরবর্তীতে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, ইভেন এখনো অনেকে প্রবাস জীবনে আছেন, এরকম বহু সাংবাদিক। আমি বলতে পারবো স্বৈরাচারের সময় বহু সাংবাদিককে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন রকম ভয় ভীতি প্রদর্শন, ধমক দেওয়া হতো। বিএনপির সময় এগুলো করা হয়নি, কারণ তখন সংবাদপত্রে যে খবরগুলো প্রকাশিত হয়েছে তৎকালীন বিএনপি সরকার সম্পর্কে, আমার সম্পর্কে আহ, আহ, যে খবরগুলো প্রকাশিত হয়েছে, যদি ওইরকম হতো তাহলে কিন্তু ওরকম খবর প্রকাশিত হতো না। অর্থাৎ বিএনপির সময় যদি অত্যাচার নির্যাতন থাকতো তাহলে খবরগুলি প্রকাশিত হতো না।
স্বাভাবিকভাবে, যা হয়নি বিগত সরকারের সময়, স্বৈরাচার সরকারের সময়। কাজে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদেরকে গুম করা হয়নি, সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি, সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। তাহলে কি সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতার আম, যেই সীমাবদ্ধ করে এ ধরনের যে আইনগুলো রয়েছে সেগুলো আপনারা বাতিল করবেন, এটা কি ধরে নেওয়া যায়? অবশ্যই আমরা সকলে মিলে বসবো, আলোচনা করব, আপনাদের মতন সাংবাদিক সহ যারা আছেন তাদের সাথে আলোচনা করব, আলোচনা করে সেগুলোকে আমরা এরকম কালো আইন যা যা আছে আমরা আস্তে আস্তে ঠিক করব। তবে এখানে বোধহয় একটি বিষয় আবার আমাকে উল্লেখ করতে হয়, যেটি আমি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলেছি। দেখুন, আহ, এটি তো সবাইকে মিলে করতে হবে। যেভাবে অপপ্রচারকে তো অবশ্যই সংবাদ হিসাবে তো প্রচার করা ঠিক নয়, তাই না? এটি যেরকম আমাদের, আপনাদের যেরকম ওটি চাওয়া থাকবে ভবিষ্যৎ সরকারের কাছে, যারাই আসুক সরকারে, রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরও অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে অপপ্রচারকে সংবাদ হিসাবে যেন প্রচারিত না হয়, এই বিষয়টিকে একটু সকলকে সচেতন বা খেয়াল রাখতে হবে। তারেক রহমান, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে কথা বলার জন্য। ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমার কথাগুলো দেশের মানুষের সামনে আমি তুলে ধরতে পেরেছি, সেই সুযোগটি আপনারা করে দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।